আজকে বোর্ড দেখে তোমরা বুঝতে পারছো কেসিনাক বইয়ের ক্লাস 7-এর আমরা যেখানে শেষ করেছিলাম 12-13 নম্বর অঙ্ক অবধি মনে হয় 2.5 এক্সারসাইজের, তারপরের থেকে আবার আমি বলেছিলাম যে কেসিনাক বই করাতে অনেক অঙ্ক থাকে, একটু সময় লাগবে। এ প্রসঙ্গে বলি, আমাদের ক্লাস 6-এর তো 6 চালু হয়েছে, যারা 7-এ আছো অন্তত আধ ঘন্টা আমাদের প্রত্যেক দিন সন্ধে 6টার সময় করে আমাদের এই সহজ পাঠ চ্যানেলটাকে থেকে একদিন 6 একদিন 7 আপাতত বেরোচ্ছে। এরপরে আমরা 8ও বের করব, 9ও বের করব, কিন্তু একটু সময় সাপেক্ষ সেটা। আপাতত 6 আর 7 বেরোচ্ছে। তা তোমরা যে কোনো সময় তোমাদের সুবিধা অনুযায়ী, এরপরে গরমের ছুটি আসছে, 30 তারিখ থেকে আমাদের গরমের ছুটি পড়ে যাচ্ছে, তোমরা সবাই এই ক্লাসটাকে ফলো করো, অবশ্যই ফলো করো। তোমাদের যারা 7-এ উঠছো, যাদের ধরো লসাগু গসাগু বর্গমূল বা দশমিক ভগ্নাংশ বা আবৃত্ত দশমিক, এগুলো যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার এখনও হয়নি, অনেকেরই হয়তো হয়নি, তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যারা 8-এ পড়ছো তারা 6টাকেও ফলো করো এবং 7টাকে তো অবশ্যই ফলো করো। কারণ পুরো ম্যাথটা যদি ভালো করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, দেখবে উঁচু ক্লাসে গিয়ে তোমাদের অসুবিধা হবে না এবং তোমাদের সম্পূর্ণ একটা স্বচ্ছ ধারণা। লসাগু গসাগু 7-এ যারা পড়ছো তারা আমি যে 6-এ করাচ্ছি সেইটাকে একটু ভালো করে ফলো করো। যাই হোক, সবার সাথে আজকে আমরা করব, সবাই বই করে বের করে ফেলো যারা দেখছো, যে কেসিনাক বইয়ের 135 নাম্বার পেজ এক্সারসাইজ 2.5। আমিও যাই। হ্যাঁ, আমি আজকে প্রথম অঙ্কটা করাচ্ছি 15 নম্বর অঙ্ক। খুব সোজা একটা অঙ্ক। আগে অঙ্ক অলওয়েজ পাটিগণিত অঙ্কে ভালো করে পড়বে। 12 দিনে এ 12 দিনে 150 কিমি এবং বি 9 দিনে 87 কিমি চলে, তাহলে উভয়ের গতির অনুপাত নির্ণয় করো। তাহলে গতি মানে গতিবেগ, দেখো এখানে দিন হিসাবে আছে, মাস হিসাবে থাকতে পারত, হ্যাঁ, আবার ঘন্টা সময় 12 ঘন্টা 36 ঘন্টা যে কোনো একটা ঘন্টায় দিতে পারত। তাই জন্য গতিবেগটা আমরা একটা নির্দিষ্ট সময় করব। দ্যাট মিনস এখানে আমরা একদিনে। তাহলে এ 15 নম্বর অঙ্ক, এ 12 দিনে 150 কিলোমিটার। দেখো আমি ঐকিক নিয়মটা দেখাচ্ছি, এটা তোমরা না দেখালেও পরে। এ 12 দিনে চলে 150 কিমি। তাহলে গতি মানে একদিনে কতটা চলবে, এখানে দিনের যেহেতু আছে, এ একদিনে চলে 150/12 কিমি। কাটাকাটি করো, কত দিয়ে, 3 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, দেখো দুবারে কাটছি আমি তোমাদের সুবিধার জন্য। 3 × 4 = 12, 3 × 5 = 15, 50, তাই তো। আবার কাটছে 2 দিয়ে, 25, 2, তাহলে 25-এ 2 কিমি। এটাকে আর আমি কোনো ভগ্নাংশে টংশাংশে করছি না বা দশমিকে করছি না, কেন? আমার অনুপাত, দুটোর অনুপাত বার করতে বলেছে। এবারে বি বলেছে 9 দিনে 87 কিলোমিটার। 9 দিনে চলে 87 কিমি, একদিনে চলে 87/9 কিমি। দেখো কাটাকাটি যাবে, আমরা সেই বিভাজ্যতা দেখো 6-এ পড়িয়েছিলাম, সেটা লাগছে। 8-আর সাথে 15, 9 দিয়ে কাটাকাটি যায় না, 9 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু 3 দিয়ে যায়। তার মানে এটা 15 3 দিয়ে যায়। দেখেছো, আমরা বলেছিলাম যে সমস্ত 9 দ্বারা বিভাজ্য 3 দিয়ে হবে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য 9 দিয়ে নাও হতে পারে। দেখো এটা 3 দিয়ে বিভাজ্য হবে, হ্যাঁ, 3 দুগুণে 6, আর 3 নং 27, তার মানে 29-এর 3। তাহলে এবার কি বলেছে, এইটা গতিবেগ বেরোলো, বি এর গতিবেগ এটা, এর গতিবেগ এটা, হ্যাঁ, এত কিমি মানে হচ্ছে কিমি পার দিন। তাহলে আমরা মুছছি, হ্যাঁ,
এর গতি ইস্টু যেরকম চেয়েছে বি এর গতি সমান সমান এর গতি কত বেরোলো, যা এর গতি ছিল হচ্ছে, আমি আরেকবার করে নিই, 150/12, 6 দিয়ে যাচ্ছে 2, 6 25 150, তার মানে 25/2, 25/2 ইস্টু বির গতি কত, 29/3। ঠিক আছে, দেখো কাটাকাটি মানে ভগ্নাংশ বা এতে করিনি কেন, যখনই অনুপাত বের করছি তাহলে আমরা এটা কি করব, এটা তো ইয়েতে আছে, আমরা কি করব, 25/2 গুণ 3/29, অনুপাত মানে বলেছিলাম ভাগ। দেখো 3 25 কেন কাটাকাটি যাচ্ছে না, 3 25 75 বাই নিচে 58, 29 দুগুণে 58, 58, তাহলে অনুপাতটা কি হচ্ছে 75:50 হয়ে গেল। কি সোজা অঙ্ক। তাহলে প্রথমে গতিতে আনলাম, হ্যাঁ, গতিতে এনে আমরা তারপরে সেটাকে করে নিচ্ছি। এরপরে আমরা যে যাচ্ছি অঙ্কটা, দেখো বুঝতে পেরেছো, একদম আশা করি ক্লিয়ার হয়েছে। গতিবেগ, এখানে দিনে গতিবেগ বের করেছি, কোনো সময় ঘন্টায়ও বের করতে পারে, আবার কোনো সময় মিনিটেও করতে পারে। 16 নম্বর অঙ্ক, দেখো এটা সুন্দর একটা অঙ্ক। দেখো এইখানে পরিমিতি বলে পরে তোমাদের চ্যাপ্টার আসবে, তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ এইরকম সব করেছো। আচ্ছা, আগে অঙ্কটা পড়ি। এইটাই কিন্তু এইখানে পাচ্ছ, ওই বইয়ে পাও না, এখানেই কেসিনাক করার অর্থ। দেখো, একটি ঘনকের দৈর্ঘ্য অপর একটির দ্বিগুণ। ঘনক কি, যার লুডোর ছক্কা যেমন থাকে, এই হচ্ছে ঘনক, বর্গাকার, এই হচ্ছে ঘনক লুডোর ছক্কা। তার ছটা কটা থাকে, 1 2 3 4, 1 2 3 4 5 6, ছটা 5 6, ছটা বাহু, ছটা শীর্ষবিন্দু, এরকম। তাহলে এই ঘনকের কি বলেছে, ঘনকের দৈর্ঘ্য, একটি ঘনকের দৈর্ঘ্য অপর একটির দ্বিগুণ। তাহলে আমি যে কোনো একটি ঘনকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, তাহলে অপরটি ধরি। দেখো আমি অঙ্ক আচ্ছা পড়ে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম ও দ্বিতীয় ঘনকের আয়তনের অনুপাত কত, আয়তন। তাহলে ঘনকের আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে যে কোনো বর্গাকার বা যাই হোক, সেখানে আয়ত ঘনক হোক, ঘনক হোক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে ঘনক বলেছে, ঘনকের সব বাহু সমান, বর্গাকার লুডোর ছক্কা দেখো সব বাহু সমান, সেখানে দৈর্ঘ্যও যা, প্রস্থও তাই, উচ্চতাই তাই। তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তার মানে দৈর্ঘ্যের কিউব, 3 দৈর্ঘ্যের কিউব। দেখো তাহলে আমি আগে ধরে নিচ্ছি, ধরি অপর ঘনকটির, যেরকম দিয়েছে সেই রকম ভাষায় ধরছি, দৈর্ঘ্য এক্স একক, এখানে কোনো ইউনিট দিয়েছে কি না, তাই জন্য এক্স একক ধরবো। দেখো কোনো ইউনিট দেয়নি বলে এক্স একক ধরছি। তাহলে প্রথম ঘনকটির দৈর্ঘ্য কত হবে, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ অপরটির, তাহলে 2x একক। এইবার লিখতে হবে ঘনকের আয়তন। এইখানে কিন্তু আমাদের এই জিনিসটা জেনে রাখতে হবে, ঘনকের আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমি সংক্ষেপ লিখলাম, ইন্টু উচ্চতা। ঘন একক, একক না দিলে কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যাবে, ঘন একক। তার মানে এটা কি, সবই তো এক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য হোল কিউব বা দৈর্ঘ্যর কিউব লিখতে পারি আমরা, একেবারে লিখি দৈর্ঘ্যর কিউব, তাই তো, দৈর্ঘ্যর হোল কিউবই লিখে দিলাম আমি, এইটাই। তাহলে এবার প্রথম ঘনকটির
দেখো প্রথম ঘনকটির আয়তন কত, এখানে কিন্তু ঘন একক। আয়তন যখন এখানে লিখছো তখন কিন্তু লিখবে এক্স এর কিউব, ঘন একক কোনো নেই বলে আমরা। দ্বিতীয় ঘনকটির আয়তন 2x এর হোল কিউব, ঘন একক। মানে 2 এর কিউব কি হয়, 2 এর কিউব মানে আমি পরে যখন বীজগণিত পড়াবো দেখবো এগুলো কত সোজা, 8, 3 2 8 এক্স কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে এখানে মুছে দিলাম, হ্যাঁ বেশি নিচের দিকে যাচ্ছি না। তাহলে বলেছে প্রথম ঘনকের আয়তন অনুপাত বের করতে বলেছে। প্রথম ঘনকের আয়তন ইস্টু দ্বিতীয় ঘনকের আয়তন সমান সমান প্রথম ঘন। যদি আমি ওখানে ধরেছিলাম ওইভাবে, আমি কি ধরেছিলাম, প্রথম ঘনক কি ধরেছিলাম, প্রথম ঘনক ধরেছিলাম দ্বিতীয় ঘনকটির 3 গুণ। দেখো এইখানেই কিন্তু প্রথম ঘনক মানে অপরটি ধরেছিলাম, অপরটি এক্স ধরেছিলাম, তাহলে অপরটি ছোট ছিল, হ্যাঁ তাহলে প্রথম ঘনকটির এখানে 2x এর হোল কিউব হবে, 2x এর হোল কিউব মানে এইটা ওই যে প্রথম ঘনকটা তো আমার এখানে দেখো ভুল, দেখো তার মানে 8x কিউব। আর দ্বিতীয় ঘনকটি প্রথম ঘনকটি দ্বিতীয় ঘনকের দ্বিগুণ ছিল, তাহলে এটা এক্স কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে প্রথম ঘনকটি 8x কিউব, এই জায়গাটা ভুল করলে কিন্তু মারাত্মক, আর এটা এক্স কিউব। তাহলে কি হচ্ছে, আমি যদি এইরকম ভাবে ভেঙেও করতে পারি, তার মানে নিচে কত আছে 1, তাহলে 8:1। দেখো 1:8 করলে হবে না কেন, এইটা আমরা দেখো ধরেছিলাম অপর ঘনকটি, মানে আমার দ্বিতীয় ঘনক লেখা উচিত ছিল। যাই হোক, অপর ঘনকটি এক্স, প্রথম ঘনকটি তার দ্বিগুণ 2x, তাহলে এখানে প্রথম ঘনকটির আয়তন 2x এর হোল কিউব হবে না, আর দ্বিতীয় ঘনকটির আয়তন এক্স কিউব হবে, কারণ ওটা তো ছোট ছিল। ঠিক আছে, এই জায়গাটায় মিস্টেক করবে না। দেখা গেল সব অঙ্ক ঠিক হয়েছে, তুমি করে ফেললে 1:8, পুরো গোল্লা, সব অঙ্ক ঠিক হয়েও আমার গোল্লা। এখান থেকে তাহলে আমরা কি শিখলাম, এখানে শিখলাম হচ্ছে অনুপাতটা ঠিক মতো ধরা, ঠিক মতো, আর ঘনকের আয়তনের ফর্মুলা। ঠিক আছে, এইবারে একটা অঙ্ক, সুন্দর অঙ্ক করাচ্ছি, দেখো একটু বেশি জায়গা লাগবে। বলেছে একটি বাক্সে লাল, নীল ও সবুজ রঙের বাল্ব রাখা আছে। একটা বাক্স আছে, তার মধ্যে লাল বাল্ব, নীল বাল্ব আর সবুজ বাল্ব আছে। লাল ও নীল বাল্বের ওজনের অনুপাত, তাহলে লাল, আমি শুধু ওজনটা লিখলাম না, লাল ইস্টু নীল লিখলাম। কত আছে দেওয়া দেখি আমি, লাল 3:5। ঠিক আছে, ওজন কিন্তু এগুলো নীল ও সবুজ, নীল ইস্টু সবুজ কত দেওয়া আছে 4:3। ঠিক আছে, যদি নীল বাল্বের ওজন 100 গ্রাম হয়, তবে অপর দুই বাল্বের ওজন কত? দেখো এটা খুব সোজা। তাহলে নীল বাল্ব কোথায় আছে, নীল সবুজ, নীল লাল নীল, নীল সবুজ। তাহলে প্রথমে লাল বাল্বের ওজন বের করতে হবে। নীল বাল্বের ওজন কত দেওয়া আছে আমি এখানে লিখে দিচ্ছি, নীল বাল্বের ওজন কত দেওয়া আছে, নীল বাল্বের ওজন দেওয়া আছে 16 নম্বর, 17, 18, 19, 20, 21 নম্বর অঙ্ক। হ্যাঁ, নীল বাল্বের ওজন 100 গ্রাম, 100 গ্রাম, 100 গ্রাম। ঠিক আছে, তাহলে অপর, তাহলে এই প্রথমটা দিয়ে আমরা ধরি, এখানে লিখবে ধরি লাল বাল্বের ওজন
এক্স গ্রাম ও সবুজ বাল্বের ওজন, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা ধরতে হবে। দেখো ওয়াই গ্রাম, কেন আমি এটা একবারে ধরিয়ে দিলাম? তাহলে প্রশ্নানুসারে কি পাবো? হ্যাঁ, প্রশ্নানুসারে এক্স ইস টু নীল, প্রশ্নানুসারে এক্স ইস টু নীল, নীল কত আছে? এই যে 100, সমান সমান লাল ইস টু নীল কত আছে? 3:5। দেখো এরকম করে অনুপাতের অঙ্ক আমরা সরকারি বইয়েও করেছিলাম। তাহলে এক্স বাই 100 এবারে সমাধান করে ফেলছি। দেখো আমি কিন্তু বীজগণিত শেখাইনি, কিন্তু বীজগণিত লাগছে। পরে আমি এই অনুপাত সমানুপাত শেষ করেই আমি বীজগণিতে ঢুকবো, কারণ বীজগণিতটা খুব দরকার তোমাদের। তাহলে 5x সমান 3 × 100, তাহলে x সমান 3 × 100 ডিভাইডেড বাই 5, কেটে দাও 5 × 20 100 সমান, অতএব x সমান 3 × 20 60 গ্রাম। তাহলে লাল বাল্বের ওজন কত বেরিয়ে গেল? এবার এখানে লিখে ফেলছি, দেখো এক করে। লাল বাল্বের ওজন 60 গ্রাম। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। দেখে নিও সবাই সুন্দর করে। এইবারে আমার আবার প্রশ্নানুসারে এইবারে কোনটা দিয়ে বের করব? আমি লালও জানি, নীলও জানি, নীলটাই জানি। তাহলে নীল আর সবুজ, তাহলে নীল বাল্বের ওজন কত? 100 গ্রাম। সবুজ বাল্বের ওজন কত ধরেছি? ওয়াই গ্রাম। তাহলে প্রশ্নানুসারে 100:y, y:100 নয় কিন্তু, যেহেতু সবুজটা পরে রয়েছে, ওটাই আমরা ধরেছি সবুজ। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু কখনো ভুল করবে না। y:100 করে দিলেই পুরো অঙ্কটা মিলবেও না, পুরো কাটা হয়ে যাবে। সমান সমান নীল ইস টু সবুজ কত আছে? 4:3। তাহলে এবার যাও 100/y সমান 4/3। তাহলে 4y সমান 100 × 3, y সমান 100 × 3/4, কাটাকাটি করো 4 × 2500। তাহলে অতএব y সমান 75। তাহলে বেরিয়ে গেল আমার সবুজ বাল্বের ওজন, প্রতিটা বাল্বের ওজন চেয়েছিল। সবুজ বাল্বের ওজন 75 গ্রাম। ঠিক আছে, দেখো কি সোজা। প্রথমে এটা নিয়ে ঘাবড়াবার কিছুই নেই, মুছে দিলাম। হ্যাঁ, খুব সোজা, কিন্তু একটু মাথা ঠান্ডা করে একটু বুঝবে, দেখেই অঙ্ক দেখেই কখনো ঘাবড়ে যাবে না। এইবার আমি করাচ্ছি 24। দেখো বলেছে যে 24-এর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। কলকাতা ও দিল্লির গড় তাপমাত্রা 11:12। ঠিক আছে, আমি পরপর লিখতে থাকি। দেখো এটা কত? 24। যেরকম যেরকম পারবো আমরা সেরকম সেরকম পাচ্ছি, লিখছি। হ্যাঁ, কলকাতা ইস টু, আমি গড় তাপমাত্রা লিখলাম না, এটা তোমরা যখন করবে কলকাতা ইস টু দিল্লি লিখলাম। গড় তাপমাত্রা, এটা হচ্ছে গড় তাপমাত্রার অনুপাত 11:12। আমি লিখে নিচ্ছি এখানে কি আছে, 11:12। কলকাতা ও মুম্বাইয়ের গড় তাপমাত্রার অনুপাত, আবার কলকাতা মুম্বাই, কলকাতা ইস টু মুম্বাই কত দিয়েছে? 9:8। তোমার কাছে কি চেয়েছে? দিল্লি ইস টু মুম্বাই, এটা চেয়েছে আমার কাছে। দেখো ইস, আমি একটু ছেড়ে লিখছি, কারণ আছে। দেখো আমার কাছে চেয়েছে, এখানে লিখছি দিল্লি ইস টু মুম্বাই, এইটা চেয়েছি। দেখো আমরা করেছিলাম A:B, B:C, আগের দিনে একটা অঙ্ক করিয়েছি। তাহলে A:B:C কত? ঠিক তেমনি কলকাতা দিল্লি, আর এটা দিল্লি মুম্বাই না কলকাতা মুম্বাই, কলকাতা মুম্বাই
দেখো দুটো কলকাতা কিন্তু আলাদা আছে, তাহলে দুটো কলকাতাকে যদি আমি এক করে দিতে পারি তাহলে এই কলকাতা ইস টু দিল্লি ইস টু মুম্বাই করতে পারি। তার জন্য কি হবে, এইটার যে কলকাতা আছে একে দিয়ে গুণ করতে হবে, দেখো 9, আর এইটার যে কলকাতা আছে একে দিয়ে গুণ করে পাই, গুণ করে কি পাই, তাহলে এখানে কি হচ্ছে, কলকাতা এখন কলকাতা ইস টু কত হচ্ছে, কলকাতা ইস টু দিল্লি সমান সমান 99, 99 ইস টু 9 × 108, নামটা সব সময় লাগছে। এখানে কলকাতা ইস টু মুম্বাই কি হচ্ছে, কি হচ্ছে 9, 11, 99 ইস টু 8, 11, 88, তাই তো। তাহলে দেখো দুটো কলকাতা সেম, তাহলে দিল্লি টু মুম্বাই কত হচ্ছে, আমি যদি এটা 3টে লিখি, আমি কলকাতাকে মাঝখানে লিখছি, কলকাতা মধ্যবর্তী থাকুক। দেখো 3জনের অনুপাত কিরকম বের করছি, কলকাতা ইস টু মুম্বাই, তাহলে দিল্লি ইস টু কলকাতা কত, উল্টে যাচ্ছে 108 ইস টু 99, কারণ কি এটা উল্টালো মানে এটা উল্টাচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছো, দিল্লি ইস টু কলকাতা, আর মাঝখানে কলকাতা আছে এর পাশে, তাহলে এবার এটাকে ফেলে দিতে পারি 88, ঠিক আছে। তাহলে এবার দিল্লি ইস টু মুম্বাই কত, দিল্লি কত 108, মুম্বাই কত, তাহলে এইখানে বেরিয়ে যাবে দিল্লি ইস টু মুম্বাই কত 108 ইস টু 88, আমি ওটাও দেখালাম আবার এমনি ভাবেও দেখালাম। এবারে দেখো কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, 4 দুগুণে 8, হ্যাঁ 4 দুগুণে 8, হ্যাঁ 2 থাকছে, 4 7 28, ঠিক আছে। আচ্ছা 4 22 88, আর কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে এটা যাচ্ছে ওটা যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, তাহলে এইটাই 27 ইস টু 22, দিস ইজ অ্যান্সার। কি সোজা, এইখানে এই জিনিসটা মনে রাখবে কাকে কোনটা দিয়ে গুণ, তাহলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। ওই যে এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি যে আমরা করেছিলাম, ঠিক সিমিলারলি এইখানে অঙ্কটা এইভাবে আসছে। আমি 30 নম্বর অঙ্ক যাচ্ছি, আর 2টো অঙ্ক করাবো। দেখো অনেক অঙ্ক করালাম কিন্তু এই বই থেকে। 200 গ্রাম ধাতু সংকরে, এটা খুব সোজা, তামা ও দস্তার অনুপাত 200 গ্রাম ধাতু সংকর আছে, মানে দুরকম দিয়ে, তামা ইস টু দস্তা কত, সমান সমান তামা ইস টু দস্তা বলছে 2:3, 2:3। কত গ্রাম ধাতু সংকর, ধাতু সংকর আছে, আমি দেখো লিখে নিচ্ছি, ধাতু সংকর মানে সংকর ধাতু কত আছে 200 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম ধাতু সংকর আছে, তাহলে আর কত গ্রাম তামা মেশালে সেই অনুপাত 3:2 হবে, আর কত গ্রাম সেটা তো পরে, আগে তামা কত আছে দস্তা কত আছে বের করব। তাহলে এখান থেকে আনুপাতিক ভাগ হার, দেখো আমরা মনে আছে 200 গ্রামের মধ্যে কতটা তামা আছে, আনুপাতিক সমষ্টি আমি ওরম করে করিয়েছিলাম, আনুপাতিক আনুপাতিক সমষ্টি কত 2 + 3 = 5, তাহলে তামার আনুপাতিক ভাগ হার কত 2/5, দস্তার আনুপাতিক ভাগ হার 3/5, অতএব তামা আছে, দেখে আগে এইটা বের করি তারপরেরটা আমি পরে চিন্তা করব, 2/5 গুণ 200, এইখানে গ্রাম হচ্ছে কারণ ওটা ভাগ হার ছিল তাই জন্য, তাহলে 45 200 = 80 গ্রাম, তাহলে তামা কত আছে এখানে নোট করে নিচ্ছি
তামা 80 গ্রাম। এখান থেকে এমনিতেই না করেও পেয়ে যাই যে ওর থেকে 200 থেকে এই দুটো জিনিস দিয়েই তো হয়েছে, 200 থেকে ওটা মাইনাস করলেই বেরিয়ে যায়। তাও আমি এখানে করছি, দস্তা আছে 3/5 গুণ 200, দেখো এত গ্রাম, 40, তার মানে 120 গ্রাম। দেখো এখানে তো বেরিয়ে যেত, দস্তা 120 গ্রাম। এইটা আমি এবার মুছে দিচ্ছি, এখানে আমার আর নেই। তাহলে বুঝতে পেরে গেছো 120 গ্রাম। এককটা কখনো লিখতে ভুলবে না কিন্তু, তার জন্য নাম্বার কেটে যাবে। এখানে আমার আর দরকার নেই, ওইখানে আমি নোট করে নিয়েছি কি হয়েছে। এইবারে কি বলেছে? এইবারে বলেছে যে আর কত গ্রাম তামা মেশালে এই অনুপাতটা 3:2 হবে। তাহলে আর কত গ্রাম, এখানে লিখি যে ধরি তামা মেশানো হচ্ছে, মেশানো হবে। দেখো কত গ্রামটা আমি এখানেই ধরে নিচ্ছি, মেশানো হবে x গ্রাম। হ্যাঁ, x গ্রাম তামা মেশানো হবে, x গ্রাম। আর কত গ্রাম তামা মেশানো হলে, তাহলে এখন তামা কত হবে? আচ্ছা, আমি আর এটা এখন এগুলো করা যাচ্ছি না, এবার আমি প্রশ্নানুসারে চলে যাচ্ছি। দেখো কেন প্রশ্নানুসারে যাচ্ছি, কারণ এইখানটাই তোমাদের ভাবতে হবে কেন আমরা প্রশ্নানুসারে যাচ্ছি। এই যে 3:2 হবে, এখন সেটা 3:2, কত গ্রাম তামা মেশালে, দস্তার পরিমাণ তো 120 থাকবে, এই তামাটার জায়গায় আমি x গ্রাম। তাহলে প্রশ্নানুসারে কি, তামা ইস্টু দস্তা, তো হ্যাঁ তামা ইস্টু দস্তা। তাহলে কত আগে ছিল 80, এখন মিশিয়েছি কত, তাহলে x, এইটা ইস্টু দস্তা, তো দস্তাই থাকবে 120 ইস্টু এই সমান সমান কত, 3:2। দেখো 3:2, সব চ্যাপ্টার মিশিয়ে দিচ্ছে, কি সুন্দর। তাহলে এখান থেকে এক্সটা বার করলেই আমার উত্তরটা চাই, এক্সটা কে আমি x গ্রাম তামা মেশানো হয়েছে। তাহলে এখন তামাটা কত, এটা আমরা জানি না, কিন্তু এইটা দিয়ে দিয়েছে আর এইটা জানি, তিনটে জিনিস জানি, এই দুটো জিনিস, এইটা জানি আর এই অনুপাতটা জানি, আর আগে কত দিয়েছিল জানি, এই তিনটে জিনিস জানি। তাহলে এইটার সাথে যোগ করে এইটা সলভ করলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো যখন বীজগণিতে সমাধানের চ্যাপ্টার আসবে, এই ধরনের অঙ্কগুলোই আবার ওখানে গিয়ে পড়বে। তোমাদের এখন করা হয়ে যাচ্ছে, পরে গিয়ে দেবে কি ইজি লাগছে। তাহলে 80 প্লাস x ডিভাইডেড বাই 120 সমান সমান 3/2। তাহলে 80 প্লাস এক্স, এইটা বাদিকে রাখতে বলেছি সবসময়, এটা 3/120/2, এইটা কিন্তু করে ফেলতে হবে। আমি বলেছিলাম সবসময় করব না, যখন যদি এটা 80x থাকতো তাহলে আমি একবারে আনতাম, কিন্তু এখানে এই যে প্লাস একটা রয়েছে, এই যে রয়েছে, তাই জন্য এটা কাটাকাটি করছি 60। তাহলে 80 প্লাস এক্স সমান 3×6=18, 180। ঠিক আছে, কেন এটা করলাম কাটাকাটি, কারণ এইটা তো পাশে গিয়ে যোগ বিয়োগ হবে। তাহলে এই যে এক্সটা কি, আমি বলেছি 180 কি হবে, প্লাস না মাইনাস, এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে এইটা ওপাশে যখন দিক পরিবর্তন করছে তখন ঠিক তার উল্টো চিহ্ন, এটা যদি মাইনাস থাকতো ওপাশে গিয়ে প্লাস হতো, এটা আছে প্লাস আছে, এটা মাইনাস হবে সবার ক্ষেত্রে, বা ওপাশ থেকে এই পাশে আনলেও তাই। তাহলে এক্স সমান, অতএব x সমান 100। তাহলে এক্সটা কি 100, তাহলে কত কি এক্সটা এখানে, কত তামা মেশানো, উত্তর তাহলে এটাই উত্তর হবে। উত্তর হবে আরো 100 গ্রাম তামা মেশালে অনুপাত, এরকম যেরকম আছে পুরো লিখে দেবে, অনুপাত 3:2 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটু ঘুরতে 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 প্রথমে যা আছে লিখতে লিখতে যাবে, তাহলে দেখবে আস্তে আস্তে পড়লে, দুবার অঙ্কটা পড়লেই বুঝতে পেরে যাবে কি করতে হবে। এটা যত প্র্যাকটিস করবে মাথার মধ্যে তত চলে আসবে। আমি লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারেরও লাস্ট অঙ্ক হবে 31। দেখো অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্কটা খুব ইন্টারেস্টিং। দুই ধরনের ঘড়ির দামের অনুপাত
16:3। প্রথম ঘড়ি আমি 2 ধরনের বলেছে, আমি প্রথম ঘড়ি ইস্টু দ্বিতীয় ঘড়ি লিখে দিচ্ছি। সমান সমান কত? দামের অনুপাত বলেছে 16:23। দেখো এখানে একটা নতুন জিনিস শেখাবো কিন্তু। প্রথম ঘড়ির দাম 1.10 বাড়লো, দ্বিতীয়টির দাম 477 টাকা বৃদ্ধি পেল। প্রথমটার দাম 1.10 বেড়েছে, আর দ্বিতীয়টি কত বেড়েছে সেটা দিয়ে দেওয়া আছে 477 টাকা। তাহলে এখন ঘড়ি দুটির দামের অনুপাত 11:12 হবে। তাহলে বড় পরে গিয়ে বাড়ার পরে হবে 11:20। তাহলে বলেছে সর্বপ্রথম প্রত্যেক ঘড়ির দাম কত ছিল। তাহলে কি হচ্ছে, সর্বপ্রথম প্রত্যেক ঘড়ির দাম কত ছিল। তাহলে সর্বপ্রথম আমি এখান থেকে পাচ্ছি কি, অনুপাতটা পাচ্ছি। সেই যে গসাগু, সেইটা যদি পেতাম তাহলে আমি প্রথম ঘড়ির দাম কত, যেটা দিয়ে গুণ ভাগ সমস্ত কিছু করে আমার এসছে যে এই ঘড়ি দুটোর দামের অনুপাত এই রকম। তাহলে আমি সেইটাকে ধরতে হবে এখানে। ঘড়ি আনুপাতিক, যেটা দিয়ে কাটাকাটি করে যেটা কেটে এই ছোট জিনিসটা এসছে, আনুপাতিক ধ্রুবক, ধ্রুবক এক্স, এইটা কাটাকাটি করে। তাহলে প্রথম ঘড়ির দাম কত, ওই যে গসাগু যেটা আমরা মনে পড়ছে, প্রথম ঘড়ির দাম 16x টাকা, এককও এখানে লিখে ফেলতে হবে টাকা। দ্বিতীয় ঘড়ির দাম 23x টাকা। এইটাই তো এক্সটা গুণ করে, এইটাই অনুপাত থেকে বের করে নিয়ে, রসটাকে বের করে নিয়ে এই অনুপাতটা তৈরি করেছিলাম। তাহলে প্রথম ঘড়ির দাম, এবার দেখো প্রথম ঘড়ির দাম বলেছে, প্রথম ঘড়ির দাম বৃদ্ধি পায়। অঙ্কটা কিন্তু তোমরা খাতায় টুকে নেবে, সুন্দর অঙ্ক এটা। বৃদ্ধি পায় কত, এর 1/10, 16x ইন্টু 1/10, আর এখন এখানে অংশ থাকবে না, টাকা। তাহলে এবার কাটাকাটি করো, দেখো 5, 8, তার মানে 8x/5 টাকা। এইটা কি, এইটা বৃদ্ধি পেয়েছে। ওই যে বলেছে 477, এটাও ঠিক তেমনি বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তাহলে প্রথম ঘড়ির দাম কত হলো, তাহলে এখন প্রথম কেন, এখনকার দামের অনুপাতটা দিয়েছে 11:20। তাহলে এখন প্রথম ঘড়ির দাম কি এই 8x/5? না, এটা তো বেড়েছে। ঘড়ির দাম কত, আগে কত ছিল, 16x, 16x প্লাস 8x/5 টাকা। এটা আমরা একটু করে নিই তাহলে সুবিধা হবে। 580x প্লাস 8x/5 টাকা সমান 88x/5 টাকা। ঠিক আছে, তাহলে এবার বলেছে যে এটা মুছে দিলাম, আনুপাতিক ধ্রুবকটাও মুছে দিলাম, সবই মুছে দিলাম। তাহলে বলেছে প্রশ্নানুসারে, এইবারে প্রশ্নানুসারে পেয়ে যাচ্ছি। দুটো ঘড়ির দাম পেয়ে গেছি তো। দেখো প্রথম ঘড়ির দাম কত, 88x/5। দ্বিতীয় ঘড়ির দাম কত, দ্বিতীয় ঘড়ির দাম ছিল 23x, প্লাস কত টাকা বেড়েছে, 477। হ্যাঁ, এটা কিন্তু বেড়েছে, সমান সমান কত, এই অনুপাতটা বেড়ে গিয়ে এখন অনুপাত হয়েছে এই। এবার আমি এইগুলো মুছে দিলাম। এইবার আমাকে একটু করতে হবে জাস্ট একটু বড়, আর কিচ্ছু নেই। দেখো কি করব, 88x/5 ইন্টু 23x প্লাস 477। আমি কিছু করছি না, কাটাকাটি করছি না। দেখো কেন করব না, দেখো 20। ঠিক আছে, তাহলে আমি এইটা, এই দেখো কিভাবে করবে। আমি দেখতে পাচ্ছি এই 5 এই 20 কাটছে, তাই তো। হ্যাঁ, আবার এই 11 কাটছে। আমি কি করব, দেখো 11 ইন্টু 23x প্লাস 477 এরকম করলাম। আবার দেখো 11টাকে ওই দিকেও দেব,
88 এক্স ইন্টু 20, হ্যাঁ, ডিভাইডেড বাই 5। হ্যাঁ, এইবারে এইটাকে কি করছি, শুধু এদেরকে বের করে নিচ্ছি, মুক্ত করছি। 477 88 এক্স গুণ 20 ডিভাইডেড বাই 5 গুণ 11। দেখো অনেক কিছু কাটাকাটি হবে এরা আলাদা করার জন্য। হ্যাঁ, এইটা গুণ করেছিলাম। আচ্ছা, আমি এখানে তোমাদের সুবিধার জন্য এইটা এরকম রাখছি, 5 গুণ 11। তোমরা তাহলে ঘাবড়ে যাবে, বুঝবে আমি এইরকম রাখলাম। ঠিক আছে, দেখো এইরকম রাখলাম, তারপরে 5 গুণ 11টাকে নিচে আনলাম। এইবার দেখো কেন কি, আমরা যখনই দেখছি এই তো কাটাকাটি হবে, 11 8 11 88, এটা তো কাটাকাটি হবে, 4 5 20। তার মানে কি হলো, 23x সমান, না আমি আরেকটা স্টেপ বাড়িয়ে দিচ্ছি একটুখানি তোমাদের সুবিধা হবে। এটা কত হচ্ছে, 8 আর 4 32, একটা এক্স আছে 32x। এবার এক্স গুলোকে একদিকে আনো, 23x মাইনাস 32x, আর স্থান পরিবর্তন হয়েছে এইদিকে এলো তাই জন্য, আর এটা ওপাশে গেল 477। 477 এটা কি হবে, কি চিহ্ন আছে, প্লাস, ওপাশে গিয়ে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এবার এটা কি হলো, এটা হলো মাইনাস 9x সমান মাইনাস 477। তাহলে আমার কি বের করতে হবে, এক্স, এক্স সমান মাইনাস 477 বাই মাইনাস 9। আমি মাইনাস মাইনাস কাটলো। এবার দেখো 5 নং 45, 2 7, 3 নং 77, তাহলে এক্স ইজিক্যাল টু 23। তাহলে আমরা এখানে লিখছি এক্স ইজিক্যাল টু 23। হ্যাঁ, মুছে দেবো বলে, কিন্তু এই এক্সটা কি ছিল, আনুপাতিক ধ্রুবকটা ছিল, যে ধ্রুবকটা গুণ হয়ে অনুপাতটা তৈরি হয়েছে। তাহলে আমার প্রথম ঘড়ির দাম কত ছিল, কেটে দিচ্ছি, মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো প্রথম ঘড়ির দাম ছিল, একটু বড় অঙ্ক হচ্ছে এটা, নাম্বারটাও বেশি থাকবে। তাহলে প্রথম ঘড়ির দাম কত ছিল, প্রথম ঘড়ির দাম 16x টাকা। তাহলে এখানে 16 গুণ 23, তাই তো। আমি এবার এই 23 গুণ 16 আমি একবারে করছি, এখানেই করতে পারতাম, এটা টাকা। এটা তাহলে প্রথম এক্সের জায়গায় 3 16 48, হাত 8 হাতে 4, 16 দুগুণে 32, 53, এটা 53 ছিল, তাই বলছি। ওখানে যদি ভুল থাকে দেখে নেবে, ওটা 53। কেন, 477 আবার দেখাচ্ছি বাই 9, 5 নং 45, হ্যাঁ, আর 2 7, 3 নং 27। ছোট ছোট মিস্টেকগুলো কিন্তু মারাত্মক হয়ে যায়, এগুলো একটুখানি দেখে নেবে। ওই যে 23 হলে কিন্তু উত্তরই মিলতো না। দেখো 53, 3 16 48, 8 হাতে 4, 5 16 80, 80 আর 4 84, তাহলে 848। আমি একবারে কিন্তু গুণটা করলাম, এইরকমই তোমাদের নামটা জানলে এই গুণ একবারে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম ঘড়িটার দাম হচ্ছে 848। এবার দ্বিতীয় ঘড়িটার দাম কত, মাথা ঠান্ডা করে করবে। দ্বিতীয় ঘড়িটার দাম ছিল 23x টাকা। এক্সটা এই আনুপাতিক ধ্রুবক, 23 গুণ 53 টাকা। আরেকটু বড় গুণ হচ্ছে, এখানে আমার কি করতে হবে, গুণ করি আমরা 53কে 23 দিয়ে। এটা আমি বলছি তোমরা গুণের মতোই করে নাও, 3 23 69 হয়, আমি সেটা তোমাদের বলছি না। 23-এর যেহেতু নামটা তোমরা করোনি, তাই জন্য ওই কনফিউশনে না গিয়ে 3 23 69 আমি বলতে পারছি। 5 23 কত হয় সেটাও বলে দিচ্ছি, 5 20 100, 100, 3 5 15, 115। ঠিক আছে, কিন্তু তোমরা এটা যাতে তোমাদের না ভুল হয়ে যায়, যখনই দেখবে যে এই গুণগুলো এরকম করে করতে পারছো তখন তুমি করবে। 3 তিরিক্ষে 9, 3 5 15, ঠিক আছে। আবার 3 দুগুণে 6, 5 দুগুণে 10, যোগ করো 9, 6 আর 5 11, 2 1, 1219 টাকা, 1219 টাকা। তাহলে দ্বিতীয় ঘড়িটির দাম দেখো
কিরকম ওই আনুপাতিক ধ্রুবকটা আমার ধরতে হচ্ছিল, ওটাই এখানে শেষ অঙ্কে ওটাই কিন্তু আনুপাতিক ধ্রুবকটা ধরে এক্স ধরে নিয়ে, তার মানে ঘড়ি দুটোর দাম কত, মানে আনুপাতিক ধ্রুবক মানে সেই যে গসাগুটা বের করেছিল যারা কমন হয়ে কাটা গেছিল। হ্যাঁ, দেখো এই যে ধ্রুবকটা এইবার 1219 আর 848 যদি করো, ওইটা কাটা 53 দিয়ে কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে আবার সেই অনুপাতটা চলে আসবে। এটাই এই অঙ্কের মাহাত্ম্য। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত করলাম। বাকি যতগুলো টোটাল 31টা অঙ্ক আমি দুদিনে করলাম, টোটাল তো আমি করিনি, আমি কিছু কিছু ভালো ভালো সাজেস্টিভ করেছি। এবার যেগুলো হচ্ছে না, পারছো না তোমরা, আমাকে কমেন্ট করে জানাও। এখানে ডাইরেক্ট সহজপাঠ চ্যানেলে লিখে দিতে পারো, স্যার এই অঙ্কটা আমি পাচ্ছি না, আপনি একটু দেখিয়ে দেবেন এত নম্বরের অঙ্কটা। বা কোনো অঙ্ক যদি তোমরা নতুন পাও সেটাও ছবি তুলে আমাকে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমাকে ফোন করে বলতে পারো, অথবা এইখানে সহজপাঠে কমেন্ট করে দিতে পারো। আবার সেই অঙ্কটা যদি কেউ পারো সেও আবার ওটা করে, এটা আমাদের মধ্যে না, আমাদের মধ্যে এটা একটা খেলা চলবে। তুমি একটা অঙ্ক পারলে না, সেটা আরেকজন পারলো, সে অঙ্কটা করে স্যার এই রকমভাবে কি হবে করে পাঠালো। দেখো এটা কত সুন্দর, আমাদের একটা প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে যেখান থেকে আমরা সবাই একটা কোঅর্ডিনেট করে সবাই যদি আমরা এটাকে একটা করি, দেখবে যেন আমাদের একটা গ্রুপ হলো যেখান থেকে সবাই মিলে আমরা অঙ্কগুলো করতে পারছি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, চ্যানেলটাকে সবাইকে আরও সংখ্যা বাড়াও, সাবস্ক্রাইব করিয়ে দাও, সবাইকে দেখো। সবাই তুমি একটা অঙ্ক পারলে ওটা স্যার এটা ছবি তুলে পাঠালে বা এ করলে যেটা কিভাবে করব, দরকার হলে পরে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলবো আমাদের, যেখান থেকে আমরা ডিসকাস করতে পারবো। যদি তোমরা আমাকে জানাও এবং তোমরা যদি ওখানে ফোন নাম্বার দাও, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলবো, আমাদের নিজেদের মধ্যে একটা যে কমিউনিকেশন থাকবে। ঠিক আছে, যাতে আমরা সবাই ভালোভাবে অঙ্ক করতে পারি। 6-এর একটা গ্রুপ, 7-এর একটা গ্রুপ, এরকম করে একটা আমরা চ্যানেল করে ফেলবো, একদম সুন্দর। ঠিক আছে, এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব, আমরা ভালো রেজাল্ট করব, অঙ্কে আমাদের কেউ হারাতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, দেখা যাক কি করাই, বীজগণিত আমি করাতে পারি, শুরু করতে পারি। ঠিক আছে, নেক্সট দিন দেখানো হচ্ছে। ওকে।